প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এখান থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। 1. কুটির শিল্প হিসাবে বাংলাদেশের বস্ত্রশিল্প, বাঁশ বেত শিল্প ও পাটজাত শিল্পের বর্ণনা দাও। ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে কোনো পণ্য তৈরি করাকে বলা হয়ে থাকে কুটির শিল্প। কুটির শিল্পের মাধ্যমে আবহন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস ফুটে ওঠে। কুটির শিল্প হিসেবে বাংলাদেশের বস্ত্রশিল্প, বাঁশ বেত শিল্প ও পাটজাত শিল্পের বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে বস্ত্রশিল্প। প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে রয়েছে উপজাতীয় বস্ত্র, জামদানি, মলমল টরোরা শাড়ি, পাবনার শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, কাতান, রেশম বস্ত্র, খদ্দর বস্ত্র ইত্যাদি। এছাড়া দেশীয় বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা, মশারি, তোয়ালে ইত্যাদি। দ্বিতীয়তে আছে বাঁশ বেত শিল্প। অনেকে রয়েছেন যারা প্লাস্টিক পণ্যের চেয়ে বেতের পণ্য ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকেন। বেতের পণ্য দেখতে যেমন সুন্দর তেমনি অনেকটা আরামদায়ক হয়। বাংলাদেশের বাঁশ ও বেত শিল্পের মাধ্যমে সাধারণত বেত সামগ্রী, বেড়া, চাটাই, মাছ ধরার ফাঁদ, হাত পাখা, মোড়া, সোফা সেট, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, ট্রে, ফুলদানি ইত্যাদি তৈরি করা হয়। উৎপাদন এলাকায় কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী। এরপরে আছে পাটজাত শিল্প। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাটজাত পণ্য অত্যন্ত সুন্দর ও সাবলীল হয়। পাট দিয়ে বিভিন্ন মোটিভের সিকার, টেবিল ম্যাট, শতরঞ্জি, কার্পেট, শৌখিন হ্যান্ডব্যাগ, থলে ইত্যাদি তৈরি করা হয়। তুলা, পশম এবং কৃত্রিম আঁশের সাথে পাট আঁশ ব্যবহার করে নভোটেক্স কাপড় তৈরি করা হয়েছে। আমাদের দেশের অনেক মানুষ এই পাটজাত পণ্য পারিবারিকভাবে তৈরি করছে এবং বাজারে বিক্রি করছে। দ্বিতীয় প্রশ্ন, কুটির শিল্প হিসেবে বাংলাদেশের মৃৎশিল্প, গহনা শিল্প ও কাঁসা পিতল শিল্পের বর্ণনা দাও। ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে কোনো পণ্য তৈরি করাকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পের মাধ্যমে আবহন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস ফুটে ওঠে। কুটির শিল্প হিসেবে বাংলাদেশের মৃৎশিল্প, গহনা শিল্প ও কাঁসা শিল্পের বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে মৃৎশিল্প। মৃৎশিল্পর মধ্যে মাটির তৈরি বিভিন্ন পুতুল, দেবদেবীর মূর্তি, গারস্থ দ্রব্যাদি, মাটির ভাস্কর্য, টালি, শখের হাড়ি, মনসা ঘট ও ফুলদানি ইত্যাদি অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য মৃৎশিল্পী কুমিল্লার বিজয়পুর, পটুয়াখালীর মদনপুরা, ফেনীর চম্পকনগর, শরীয়তপুরের কার্তিকপুর এবং ঢাকার রায়ের বাজারে অবস্থিত। মৃৎশিল্প ঘুরে দাঁড়াচ্ছে কেননা অনলাইন প্ল্যাটফর্ম এসে মানুষ অনেক কন্টেন্ট তৈরি করে প্রচার করছে। এরপর আছে গহনা শিল্প। বাংলাদেশের নারীদের অন্যতম পছন্দ হাতের তৈরি বিভিন্ন গহনা সামগ্রী। এসবের মধ্যে রয়েছে সিঁথিতে ঝাপা, কানে কানপাশা, হিরাম ফুলকুড়ি, ঝুমকা, নবরত্ন ও চক্রবালি, নাককে বেসর নথ, ফুলফুরি, গলায় পুষ্পাহার, সীতাহার, শীতনরী হার, চম্পাকুলি, মোহনমালা, হাতে তাগা, মাদুলি, বাজার মান্তাসা, রত্নচূড়, আঙুলে আঙুষ্ঠা, শাহনামি, আনোয়ান, কোমরে বিছা, চন্দ্রহার, কিম্বিনী, পায়ে ঝাড়ুরা, পায়েল, তোরা ইত্যাদি। সর্বশেষ আছে কাঁসা পিতল শিল্প। কাঁসা পিতল শিল্প এদেশের সংস্কৃত ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঢাকার ধামরাই, সাভার, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুরের ইসলামপুর, রংপুর, শরীয়তপুর, টাঙ্গাইল প্রভৃতি পারিবারিকভাবে শিল্প হিসেবে বংশ পরম্পরায় তৈরি হয়ে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে অবস্থা সম্পন্ন এবং শৌখিন মানুষ এসব ব্যবহার করে থাকে। 3 নম্বর প্রশ্ন, কুটির শিল্প হিসাবে বাংলাদেশের নকশিকাঁথা ও শীতল পাটির বর্ণনা দাও।
ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে কোনো পণ্য তৈরি করাকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পের মাধ্যমে আবহাওয়ান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস ফুটে ওঠে। কুটির শিল্প হিসেবে বাংলাদেশের নকশিকাঁথা ও শীতল পাটির বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে নকশিকাঁথা। প্রাচীনকাল থেকে এদেশের বিভিন্ন ধরনের নকশিকাঁথা তৈরি হয়ে আসছে, যা এখন লাভজনক শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রায় অনেক মানুষ, বিশেষ করে গ্রামের নারীরা এই কাজের সাথে সম্পৃক্ত। মূলত তিন ধরনের নকশিকাঁথা দেশে তৈরি হয়: চিত্রিত কাঁথা, মাটির কাঁথা ও পায়ের কাঁথা। বাংলাদেশের সর্বত্র কাঁথা প্রস্তুত হলেও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, ফরিদপুর ও কুষ্টিয়ার কাঁথা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের। 2 নম্বরে আছে শীতলপাটি। শীতলপাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কারুশিল্প। মূলত এটি এমন এক ধরনের চাটাই যা মোর্তা নামক গাছের বাকল থেকে তৈরি। শীতলপাটিতে আহ্বান গ্রাম বাংলার প্রকৃতি, রূপ ও সৌন্দর্যকে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পশুপাখি, লতাপাতা এবং পারিপার্শ্বিকতার ডিজাইন ও মোটিভে শীতলপাটি তৈরি করা হয়। সিলেটের রাজনগর, বালাগঞ্জ, বড়লেখা ও মোল্লাবাজার, নোয়াখালীর সোনাগাজী ও রায়পুর, বরিশালের স্বরূপকাঠি ও নীলগাতি এবং ফরিদপুরে উন্নত মানের শীতলপাটি তৈরি হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, মহাস্থানগড়ে প্রাপ্ত স্থাপত্য ও ভাস্কর্যের বর্ণনা দাও। বাংলাদেশের প্রাচীন পুরাকীর্তির মধ্যে অন্যতম বগুড়া জেলার মহাস্থানগড়। এর আগে এর নাম ছিল পুণ্ডুবর্ধন বা পুণ্ডুনগর। ইটের বেষ্টনী প্রাচীর দিয়ে সুরক্ষিত নগরীর দৈর্ঘ্য 1525 মিটার এবং প্রস্থ 1370 মিটার। উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তা, নর্দমা, কূপ, মন্দির, মসজিদ, তোরণ, বুরুজ। এছাড়া আবিষ্কৃত হয়েছে মৌর্য যুগের শিলালিপি, রৌপ্য মুদ্রা ও সাঁচে ঢালা তাম্র মুদ্রা, ব্ল্যাক অ্যান্ড বিচ চেয়ার, কালো মসৃণ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, প্রস্তর ও পোড়ামাটির মূর্তি, স্বল্প মূল্যবান প্রস্তর গুটিকা গোলক, জালের কাঠি, সাধারণ মৃৎপাত্র এবং আরবি লিপিযুক্ত প্রস্তর ফলক। 5 নম্বর প্রশ্ন, পাহাড়পুরে প্রাপ্ত স্থাপত্য ও ভাস্কর্যের বর্ণনা দাও। নওগাঁ জেলা এবং বদলগাছী থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব। পাহাড়পুরের সোমপুর বিহার নামে উত্তরে দক্ষিণে 274.15 মিটার এবং পূর্ব পশ্চিমে 273.70 মিটার পরিমাপ বিশিষ্ট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রকাণ্ড এই স্থাপনার চতুর্দিকে 177টি বসবাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির, পুকুর ও সংলগ্ন অন্যান্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। মাঝে স্থাপত্য বৈশিষ্ট্যসম্পন্ন সুউচ্চ একটি মন্দির। পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত আছে বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, দুর্বল হাটির মহারানীর তৈলচিত্র, গৌরহাটির ক্ষতিগ্রস্ত মূর্তি, বেলে পাথরের কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি ইত্যাদি। 6 ময়নামতিতে প্রাপ্ত স্থাপত্য ও ভাস্কর্যের বর্ণনা দাও। শালবর বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লার ময়নামতিতে খননকৃত প্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে শালবন বিহার অন্যতম। বিহারে সর্বমোট 115টি কক্ষ রয়েছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। বিহারের বাইরে প্রবেশপথের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। 7 নম্বর, ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত স্থাপত্য ও ভাস্কর্যের বর্ণনা দাও। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদীতে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব। খননকার্যের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগরকেন্দ্র, পাকা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী, যা সাধারণত ভারতীয় উপমহাদেশে তাম্র পাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায়। ওয়ারী বটেশ্বরে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে প্রাচীন দুর্গ নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা,
পোড়ামাটির ফলক, স্বল্প মধ্যম পাথর ও কাচের পুঁতি। আরও পাওয়া গেছে 4টি মাটির প্রাচীর দুর্গ। 1956 সালে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। ওই ভাণ্ডারে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল। এছাড়াও আরও কিছু বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, যেমন 8 নাম্বার, প্রাক ঐতিহাসিক যুগের প্রত্নতত্ত্বগুলো ও প্রত্নতত্ত্বে প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো। 9 বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। 10 প্রাচীন বাংলায় রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। 11 পাল ও সেন যুগের সাহিত্যকর্মের একটি তালিকা প্রস্তুত করো। এবং 12 মুসলিম শাসনামলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো। 8 থেকে 12 এই প্রশ্নগুলোর উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।